থিওরি ক্লাস আমাদের শেষ হয়ে গিয়েছে। আমি কি তোমাদেরকে থিওরির জন্য কোনো অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম? জি স্যার, একটা দিয়েছিলেন স্যার। একটা দিয়েছিলেন। একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম। জি জি স্যার। আচ্ছা, তো আমি চেক করে দেখব আর একটা অ্যাসাইনমেন্ট দেওয়া যায় কিনা। আর অ্যাসাইনমেন্ট গুলো কি তোমরা চেষ্টা করেছো করার জন্য? জি স্যার, শেষ স্যার। অনেক আগেই। অনেক আগে শেষ। জি স্যার। আচ্ছা, আমি আর একটা অ্যাসাইনমেন্ট তাহলে দিব, দিয়ে একটা ডেট দিয়ে দিব। ওই ডেটের মধ্যে অ্যাসাইনমেন্ট দুটো তোমরা আমাকে জমা দিবা। কিভাবে কখন জমা দিবা সেটা আমি পরে বলে দিব। একটা ডেডলাইন থাকবে, ডেডলাইনের মধ্যে দুইটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিবা, ঠিক আছে? আমি সিআরকে জানিয়ে দিব প্রসিডিওরটা। তারপরে আমাদের থিওরির কাজটা শেষ হবে। আর আজ থেকে আমি প্র্যাকটিক্যাল নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসটা হওয়ার কথা ল্যাবে। তোমরা তো জানো আগে আমরা ল্যাবে ক্লাস করেছি, কিন্তু আমরা কবে আবার ল্যাবে ব্যাক করতে পারবো এখন আনসার্টেইন। এই পিরিয়ডে ওটার জন্য ওয়েট না করে আমরা প্র্যাকটিক্যালটা আগিয়ে নিব। তারপরে যদি ইউনিভার্সিটি খুলে আমরা ল্যাবে সুযোগ পেলে তখন আবার ল্যাবে সেটাকে রিভিউ করব, রিভাইজ করব, কোনো প্রবলেম থাকলে সেটা ডিসকাস করব। সো আমি এখন এই কোর্সের প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব স্টেপ বাই স্টেপ। এবং এটার জন্য আমি জানি না তোমাদের কতজনের বাসাতে কম্পিউটার ফ্যাসিলিটি আছে। আমার ধারণা তোমাদের অধিকাংশই আছে, হয়তোবা কিছু বন্ধুর কম্পিউটার ফ্যাসিলিটিটা নাই। তবে যাদের বাসাতে কম্পিউটার আছে তারা, আমি তোমাদেরকে একটা শীট দিয়েছি, মনে হয় তোমরা পেয়েছো প্র্যাকটিক্যাল শীট। ওই প্র্যাকটিক্যাল শীটটা স্টেপ বাই স্টেপ আমি এখানে ডিসকাস করব। তারপরে তোমরা ওইটা তোমাদের কম্পিউটারে নিজেরা প্র্যাকটিস করবা। কেউ চাইলে আগেও প্র্যাকটিস করতে পারো, কোনো প্রবলেম নাই, ওইখানে কঠিন তেমন কিছু নাই। আমি যখন ডিসকাস করব তখন আমি ডিটেলস এক্সপ্লেন করব। যদি কারো কোনো কিছু বোঝার অসুবিধা থাকে সেটা আমি বুঝিয়ে দিব, বা পরেও তোমাদের প্রবলেম থাকলে সেটাও আমি ডিসকাস করব, ঠিক আছে? আমি শীটটাকে শেয়ার দিচ্ছি। এটাকে দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। ওকে, তো একটু অ্যাটেনশন দিতে হবে, যে যেখানেই আসো যেভাবেই থাকো না কেন স্ক্রিনের দিকে একটু খেয়াল দাও, তাহলে বুঝতে সহজ হবে। আমি এই প্র্যাকটিক্যাল প্রবলেম, এখানে আমাদের মনে হয় কয়টা প্রবলেম আছে, টোটাল 8টা কি 12টা, যেটাই থাকুক না কেন আমরা প্রত্যেকটা প্রবলেম প্র্যাকটিস করব। আর ফাইনালি পরীক্ষার জন্য কোনটা প্রিপারেশন নিতে হবে, কোনটা ইম্পর্টেন্ট সেটা আমি পরে বলে দিব। তবে এখন ধরে নিতে হবে আমাদের প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। ওকে, ফার্স্ট প্রবলেম, যেটা প্রথম প্র্যাকটিক্যাল প্রবলেম নাম্বার 1, এটা হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্সিয়াল জেনারেটর। আমরা জানি র্যান্ডম নাম্বার জেনারেট করার অনেকগুলো পদ্ধতি আছে, তার একটা পদ্ধতি হচ্ছে লিনিয়ার কনগ্রুয়েন্সিয়াল জেনারেটর। The problem 1 is we have to write a function to generate uniform random number using linear congruential generator. Okay, problemটা কি? This problem contains 4 part. Part 1, this is A. Write a function named LGCN. Means আমাদের একটা ফাংশন লিখতে হবে এবং সেই ফাংশনের নামটা হবে LGCN।
LGCN দিয়ে একটা ফাংশন লিখব টু জেনারেট n ইউনিফর্ম র্যান্ডম নাম্বার বাই ইউজিং লিনিয়ার কনভেনশনাল জেনারেটর। এই নামে একটা ফাংশন লিখব যে ফাংশনটা ইউনিফর্ম র্যান্ডম নাম্বার জেনারেট করবে লিনিয়ার কনভেনশনাল জেনারেটর ইউজ করে। লিনিয়ার কনভেনশনাল জেনারেটর ইউজ করতে গেলে তার কতগুলো ভ্যালু লাগে সেই ভ্যালুগুলো এখানে দিয়ে দিয়েছে। ফর m is equal to 2 to the power 32, a is equal to this one, and c is equal to 1 2 3 4 5। এই ভ্যালু তিনটা ইউজ করতে হবে। এই তিনটা ভ্যালু ইউজ করে লিনিয়ার কনভেনশনালে আমাদের একটা ফাংশন লিখতে হবে। ওকে, প্রবলেমটা বুঝতে পারলাম? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? বুঝতে পারছি। হ্যাঁ, প্রবলেমটা বুঝতে পারলাম। একটা ফাংশন লিখবো, ফাংশনটার নাম হবে এলসিজি ব্র্যাকেটে n। ব্র্যাকেটে n মানে হচ্ছে দিস ইজ কল্ড দ্য প্যারামিটার অর আর্গুমেন্ট অফ দ্য ফাংশন, যেটা চেঞ্জ হলে তার ভ্যালু গুলো চেঞ্জ হবে। এরকম একটা ফাংশন লিখবো যেটার কাজ হবে লিনিয়ার কনভেনশনাল জেনারেট করবে ইউনিফর্ম র্যান্ডম নাম্বার m, a এবং c এর মান দেওয়া আছে। ওকে, ইউজ LCN, এই যে ফাংশনটা ডিরাইভ করলাম সেই ফাংশনটাকে ব্যবহার করতে হবে টু জেনারেট n is equal to 100, 500 and 1000 র্যান্ডম নাম্বার। ওই ফাংশনটাকে ইউজ করে n এর তিনটা ডিফারেন্ট মান দিয়ে আমরা তার র্যান্ডম নাম্বারগুলো জেনারেট করব। সি নাম্বার the histogram of the generated random numbers with break is equal to 10. Break is equal to 10 means 10 ভাগ দিয়ে হিস্টোগ্রাম জেনারেট করতে হবে, ড্র করতে হবে জেনারেটেড র্যান্ডম নাম্বারের, এন্ড কমেন্ট অন দেম, এবং এই হিস্টোগ্রামের উপরে কমেন্ট করতে হবে। ফাইনাল ওয়ান ইজ টেস্ট দ্য ইউনিফর্মিটি অফ দ্য জেনারেটেড র্যান্ডম নাম্বার কলমোগ্রাফি স্মিনফ টেস্ট। এই র্যান্ডম নাম্বার গুলোর ইউনিফর্ম কিনা সেটার জন্য আমাদের টেস্ট করতে হবে। ওকে, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 1। এখন দেখি লিনিয়ার কনভেনশনাল জেনারেটর ইউজ করতে গেলে আমরা থিওরিতে পড়েছিলাম লিনিয়ার কনভেনশনাল জেনারেটরের ফর্মুলাটা হইছে zi is equal to azi-1 plus c mod m। This is called the linear conventional generator। এখানে আমাদের a এর ভ্যালু, c এর ভ্যালু এবং m এর ভ্যালু দিতে হবে। আমরা যদি a, c এবং m এর ভ্যালু ইনপুট করি তাহলে একটা z দিলে তার পরের জেডটা দিস ইজ র্যান্ডম নাম্বার আমরা জেনারেট করতে পারবো। এখানে a কে বলা হয় মডুলাস, আর m কে বলা হয় মডুলাস, a কে বলা হয় মাল্টিপ্লায়ার আর c কে বলা হয় ইনক্রিমেন্ট। আর zi-1 যদি r মান 1 হয় তাহলে এটা হবে z0। this z0 is called initial value or seed of or starting value। এটা z0 যে মানটা সেটা আমাদের দিতে হবে। ওকে, দ্য মেইন টার্গেট হচ্ছে আমরা একটা ফাংশন লিখব যে ফাংশনটা এই ফর্মুলাটাকে ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, বুঝতে পারলাম এটা? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত না বুঝার? আমি আর এর একটা স্লাইড শেয়ার দিছি, এটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, এইটা হচ্ছে প্রবলেম 1। এই জায়গায় আমরা ফাংশনটা লিখব। দিস এরিয়া আমাদের বলেছিল একটা ফাংশন লিখো, ফাংশনের নামটা হবে এলসিজি ব্র্যাকেটে n। তো আমরা প্রথমে ফাংশন লিখতে গেলে যে নিয়ম, প্রথমে যে নামে ফাংশনটা লিখবো সেই নামটা দিব। নামটা হচ্ছে এখানে বলে দিয়েছে এলসিজি,
আমি অন্য যে কোনো নাম ইউজ করতে পারি, বাট প্রোগ্রামে বলেছে এলসিজি, সেই জন্য লিখলাম এলসিজি অ্যাসাইনমেন্ট ফাংশন। এই কমেন্টটা আমাদের লিখতে হবে, ফাংশন কথাটা লিখতে হবে। তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর্গুমেন্ট, মানে যেটার উপরে ফাংশনের মান চেঞ্জ হবে। যেমন এইখানে ফাংশনের মানটা চেঞ্জ হবে এন এর উপর, সেই জন্য ব্র্যাকেটে থাকবে এন। ওকে, অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেটটা যেখানে শেষ হবে, আমাদের পরবর্তীতে আছে যে পর্যন্ত এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হবে, এই মাঝের অংশগুলো হচ্ছে ফাংশনের কাজ করা, এই মাঝের অংশগুলো ফাংশনের কাজ করা। ওকে, তার মানে এলসিজি ফাংশন নেম, এই ফাংশন কমান্ডটা আমাদের ইউজ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে দিতে হবে তার আর্গুমেন্ট বা প্যারামিটার যেটার উপরে ফাংশনের মান চেঞ্জ হবে সেটা, ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট ফাংশন শেষ হবে। ওকে, এর মাঝে এখন আমরা কি লিখব সেটা আমি ডিসকাস করতেছি। মাঝে হলো আমাকে ক্যালকুলেশন করতে যে ভ্যালুগুলো দেওয়া থাকবে, সে ভ্যালুগুলোকে ইনপুট হিসেবে দিতে হবে, আর তারপরে আমাকে আউটপুট হিসেবে যেটা ক্যালকুলেশন করতে চাই সেটা আমার বের করতে হবে। ওকে, প্রথমে এখানে আমি একটা ভেরিয়েবলকে ডিফাইন করেছি আরএনজি। আরএনজি হচ্ছে একটা ভেক্টর, তার লেন্থ হবে এন, মানে এই যে এখানে এন এর মান যত থাকবে, যদি এন এর মান 10 থাকে তাহলে আরএনজি হবে একটা 10 সাইজের ভেক্টর, মানে এই এন এর উপর ডিপেন্ড করবে এর সাইজ। ওকে, আমি এটাকে জাস্ট একটা ভেরিয়েবল ডিফাইন করে নিলাম, একটা অ্যারি ভেরিয়েবল ভেক্টর টাইপের, নাম দিয়েছে আরএনজি। কেন এটা নিলাম, পরবর্তীতে এই ভেরিয়েবলটার মধ্যে আমরা ভ্যালুটাকে ইনপুট করব, স্টোর করব, সেজন্য এটাকে ডিফাইন করেছি। ওকে, নেক্সট তিনটা স্টেটমেন্ট হচ্ছে ইনপুট কমান্ড। আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে m is equal to 2 to the power, m is equal to 2 to the power 32, 2 to the power 32। এই ডবল স্টার হচ্ছে পাওয়ার, আর এ ডবল স্টার মানে হচ্ছে পাওয়ার, 2 to the power 32। a is equal to this ভ্যালু, এই ভ্যালুটা এখানে বলে দিয়েছি এর মান, এবং c is equal to 1 2 3 4 5 এটা বলে দিয়েছে, তিনটা ভ্যালু ইনপুট করলাম। ওকে, এবার আমি ওই ফর্মুলাটা লিখবো, zi is equal to a zi minus 1 plus c মডুলাস m ছিল। সেই ফর্মুলাটা লিখতে গেলে আমার একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে, যেটাকে বলা হয় zi minus 1। এখানে এই zi minus 1 কে z বলা হয়েছে as numeric system time multiplied 1000। এটার মানে হয়েছে কম্পিউটারে এই মুহূর্তে তার সিস্টেমের যে টাইম আছে সেই টাইমটাকে সে নিয়ে তাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে জেড এর প্রথম মানটা ধরবে। ওকে, আমি এটা তোমাদের কাছে একটু বুঝতে কষ্ট হইতে পারে, সেজন্য আমি এটাকে এই জায়গায় প্রথমবার অমিট করতেছি, পরে এটাকে দিয়ে দিব। আমি এইটা না দিয়ে আমি ধরে নিলাম জেড আই মাইনাস 1, মানে জেড এর একটা ভ্যালু, যে কোনো একটা ইন্টিজার ভ্যালু ধরলেই হবে। আমি ধরলাম জেড is equal to say 1 2 3, জেড এর মান দিয়ে দিলাম 1 2 3। আমি এটা পরে মুছে দিব, এখন জাস্ট বোঝার জন্য সে এইটার কাজ করতেছে না, এখন জেড এর মান নিল এইটা 1 2 3। আর পরে আমি ফর একটা লুপ তৈরি করব, i in 1 to n, একের থেকে n পর্যন্ত রিপিট করবে। কি করবে সে, জেড is equal to a এর মান উপরে দেওয়া আছে ইনটু জেড, এই জেডটা হচ্ছে এখানে যে জেডটা দিয়েছি সেই জেড, এই জেড 1 2 3, এই জেডটাকে এখানে নিবে, প্লাস সি দিস ডবল পার্সেন্ট মানে হচ্ছে মডুলাস ইন আর, ডবল পার্সেন্ট সাইন হচ্ছে মডুলাস ইন আর, এন্ড এম, এই অংশটা হচ্ছে লিনিয়ার কনভেনশনাল জেনারেটরের ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা আগে দেখলাম, জেড আই ইজ ইকুয়াল টু এ ইন্টু জেড আই মাইনাস 1 প্লাস সি মডুলাস এম ছিল। ওকে, তাহলে এখানে আমরা জেড এর মানটা পাবো। এখন এই জেডটা হবে একটা ইন্টিজার,
এবং এইটাকে আমরা ইউনিফর্ম করার জন্য 0-1 করার জন্য এম দিয়ে ভাগ করব। জেড কে যদি এম দিয়ে ভাগ করি তাহলে সেইটা একটা ইউনিফর্ম নাম্বার হবে 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে একটা ইউনিফর্ম নাম্বার হবে এবং সেই নাম্বারটাকে সে স্টোর করবে আরএনজি ভেরিয়েবলের মধ্যে। আরএনজি আই এটা একটা অ্যারে ভেরিয়েবল আগে ডিফাইন করেছিলাম। আরএনজি 1 মানে প্রথম ভ্যালু, 2 মানে দ্বিতীয় ভ্যালু, এভাবে সেইখানে স্টোর করবে। এই ফর লুপটা এখানে শেষ। এর মানে n টাইমস রিপিট করে n টাইম আরএনজি ভ্যালু সে ক্যালকুলেট করবে। আর কোন ফাংশন থেকে আমি যখন কোনো কিছু রিটার্ন চাই, মানে ফাংশনটা আউটপুট কি দিবে সেটাকে লিখে দিতে হয় রিটার্ন সেই ভেরিয়েবলের নাম। এই জায়গায় আমরা রিটার্ন করতে চাচ্ছি এই আরএনজি কে, সে আরএনজির ভ্যালুটাকে রিটার্ন করবে। বুঝতে পারলাম কি? জি স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, যদি কেউ ফাংশন আগে ইউজ না করে থাকো তার জন্য একটু অসুবিধা, আমি এখানে সিম্পল একটা ফাংশন লিখতেছি। এই 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 জায়গাটা একটু খেয়াল করো, এটা আমাদের কাজে লাগবে না। আমি এরকম একটা ফাংশন লিখলাম, সে ফাংশনটা হচ্ছে এফ এক্স ইজ ইকুয়াল টু 5x স্কয়ার প্লাস 3x প্লাস 10। এটা একটা এক্স এর ফাংশন, তাই না? তার মানে এক্স চেঞ্জ হইলে এফ এর মানটা চেঞ্জ হবে। জি স্যার। এক্স চেঞ্জ হইলে এফ এর মানটা চেঞ্জ হবে। আমি এটাকে আর এর একটা ফাংশনে লিখতে চাই, আর এর একটা ফাংশনে আমি এটা লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো? ওকে, প্রথমে লাগবে আমার ফাংশনের একটা নাম। তুমি আমি আগে যা ডিসকাস করছি সেটাকে ভুলে যাও, আমি শুধু এই জিনিসটাকে দেখাইতে চাচ্ছি। এইটা একটা সিম্পল ফাংশন, এইটাকে আমি আর এ কিভাবে লিখতে পারি। প্রথমে লাগবে আমার ফাংশন নেম। আমি ধরলাম এটার নামটাকে এফ ই দিলাম, ফাংশন নামটা হচ্ছে এফ। অ্যাসাইন ফাংশন কমান্ড, ফাংশন লিখতে হবে উইদিন ফার্স্ট ব্র্যাকেট আর্গুমেন্ট, সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ। এই ফাংশনটা আমার ডিফাইন হয়ে গেল। এর মাঝে আমাকে যা কিছু দরকার লিখতে হবে। এই এফ যে একটা ফাংশন, তার মানটা চেঞ্জ হবে কিসের উপরে? এক্স এর উপরে। সেই জন্য এখানে আর্গুমেন্ট হিসেবে থাকবে এক্স। তার মানে আমি যদি এক্স চেঞ্জ করি তাহলে এফ এর মান চেঞ্জ হবে, অ্যাজ লাইক দিস ওয়ান। এক্স এর মান চেঞ্জ করলে এফ এর মান চেঞ্জ হবে। ওকে, এইবার আমি ক্যালকুলেট করব। আমাকে কি ক্যালকুলেট করতে হবে? ক্যালকুলেট করতে হবে 5x স্কয়ার প্লাস 3x প্লাস 10। সে আমি এটাকে ধরলাম ভ্যালু, VALUE। এই ভ্যালু সে ক্যালকুলেট করবে কি 5 স্টার x স্কয়ার ওকে প্লাস 3 স্টার x প্লাস 10। কেউ আসো কি এটা বুঝতে পারোনি? স্যার বোঝা গেছে। ওকে, এইবার আমি বলেছিলাম ফাংশন যে মানটাকে রিটার্ন করবে সেইটা লিখতে হয়। কমান্ড হচ্ছে RETURN, রিটার্ন। কোন মানটাকে সে রিটার্ন করবে? ভ্যালু। হ্যালো ভ্যালু যেটা হবে সেটাকে রিটার্ন করবে, করে এই কাজটা সেইখানে করবে। ওকে, আচ্ছা, আমি এটা রান করানোর আগে আরে রান করাবো, তার আগে একটু দেখি। আমি যদি এরকম একটা ভ্যালু লিখতাম F2, তাহলে তার মান কত হইতো? 36। ওই এক্স এর জায়গায় 2 বসাবো। হ্যাঁ, এক্স এর জায়গায় 2 বসাইলে হইছে 4 গুণন 5 মানে 20 প্লাস 3 ইনটু 2 6, তার মানে যোগ 10 36, তাই না? 36। জি স্যার। 36। ওকে, যদি আমি বলতাম F3
তাহলে এই মানটা কত হইতো? 45 64 64। গুড। ওকে, আমি এইবার আরে এই ফাংশনটাকে রান করাইতে চাই। এই ফাংশনটাকে আরে রান করাইলাম, এই যেটা আমি লিখেছি। ওকে, সিলেক্ট করে রান, সে রান করেছে। এইবার আমি দেখতে চাচ্ছি f2 এর মান কত। তাহলে ফাংশনটার নাম ছিল কি? f, ব্র্যাকেটে n এর মান কত? 2। 2 n এর মান 2 দিয়ে যদি আমি ইন্টার দেই, তার মানে এটাকে যদি এক্সিকিউট করি, তাহলে সে দেখাচ্ছে 36। তার মানে কি করেছে? এই ফাংশনটাতে x যে জায়গা ছিল, x এর প্রত্যেকটা জায়গাতে 2 বসাইয়ে সে ভ্যালুটাকে রিটার্ন করেছে। দিস ইজ কল্ড যে রাইটিং ফাংশন ইন আর, দিস ইজ দ্য ওয়ে। ঠিক আছে, এখন যদি আমি f3 দেই, 3 দিয়ে যদি ইন্টার দেই, তাহলে সে 64 দিবে। এভাবে যে কোনো মান যদি আমি x এর দেই, তাহলে সে fx টাকে রিটার্ন করবে। এইটা, এই কয়েকটা লাইন বুঝতে পারলাম? জি স্যার। স্যার। কেউ কি আছো যে বুঝতে পারো নাই? কেউ নাই? এই ফাংশন কিন্তু আমাদের পুরো কোর্সে লাগবে। যদি কেউ বুঝতে না পারো, তাহলে আমি এটা আবার এক্সপ্লেন করব, আর বুঝতে পারলে দরকার নেই। ওকে, আমি ধরে নিলাম বুঝতে পারছো। এইবার আমি আর একটা ফাংশন লিখতে চাচ্ছি, fxy is equal to 5x square plus 3y square, 5x square plus 3y square plus 10. ওকে, জি স্যার। তার মানে কি? এই ফাংশনটা x y দুইটা ভেরিয়েবলের উপরে চেঞ্জ হবে। x এর একটা মান, y এর একটা মান দিলে আমরা এটা পাবো, তাই না? ওকে, আমি যদি বলি 1 2 f12, তাহলে কত ভ্যালু হবে? 1 2 1 হলে x এর জায়গায় 1 ভ্যালু আর y এর জায়গায় 2 ভ্যালু বসাবো। হ্যাঁ, তাহলে কত আসে? 27 27। ওকে, 27। আর যদি আমি বলি f21, তাহলে কত হবে? 33 33। ওকে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে, এবার আমি এই ফাংশনটা লিখতে চাই, এই ফাংশনটা আরে লিখতে চাই, তাহলে আমার কি হবে? আমি ফাংশনের নাম f দিয়েছিলাম, তাই না? এখানেও f দিতে পারি, অন্যটাও চেঞ্জ করে দিতে পারি, কোনো অসুবিধা নাই। ধরে নিলাম f দিলাম, সেই একই ভাবে লিখতে হবে ফাংশন। জি স্যার, এই জায়গায় চেঞ্জ করা লাগবে ব্র্যাকেটে। ফার্স্ট ব্র্যাকেট এই জায়গায় চেঞ্জ করতে হবে, তাই না? এই জায়গায় চেঞ্জ করতে হবে কি? আগের বেলায় ছিল এখানে x, তাহলে এখন হবে x, y। তার মানে এই ফাংশনটা x y দুইটা মানের উপরে চেঞ্জ হবে। সেকেন্ড ব্র্যাকেট, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এবং সেকেন্ড ব্র্যাকেটকে শেষ করব। মাঝে আমার ভ্যালুগুলো লিখতে হবে, তাই তো? মাঝে আমি ভ্যালু যেটা চাচ্ছি, আমি ধরলাম রিটার্ন চাচ্ছি আমি z, ক্যালকুলেট করবে z। z কি হবে? 5 ইনটু x স্কয়ার প্লাস 3y স্কয়ার 3 ইনটু y স্কয়ার স্কয়ার প্লাস 10। ঠিক আছে? জি স্যার। জাস্ট এই ফর্মুলাটাকে আমি ভেঙে লিখেছি, এইটাকে ধরেছি z। এখানে আমি যে কোনো নাম দিয়ে বলতে পারি। এইবার হচ্ছে আর একটা কমান্ড ইউজ করব, রিটার্ন z। ওকে, আমার ফাংশনটা শেষ হয়ে গেল। লেখাটা ঠিক আছে? ওকে, এবার আমি এইটাকে রান করাইলাম, আরে এক্সিকিউট করলাম। এইবার যদি আমি দেখতে চাই f12 মানে কত, তাহলে আমাকে লিখতে হবে f উইদিন ফার্স্ট ব্র্যাকেট x এর মান 1, y এর মান 2, ব্র্যাকেট শেষ, ইন্টার, ইন্টার দিলে 27। তার মানে সে 27 রিটার্ন করতেছে, তাই না?
সিমিলারলি যদি লিখি 8 2,1 তাহলে সে দিচ্ছে 33। তার মানে এই ফাংশনটা দিয়ে আমি যে কোনো মান x y এর যে কোনো মান দিলে ওই ফাংশন অনুযায়ী সে ক্যালকুলেট করবে। দিস ইজ দা ওয়ে টু রাইট ফাংশন ইন আর। আমার মনে হয় এখন আমি যদি তোমাদেরকে কোনো একটা ফাংশন লিখতে দেই, লিখতে পারবা, তাই না? জি স্যার। জি স্যার। গুড, যদি পারো জি স্যার। তাহলে যথেষ্ট। ওকে, এগুলো আমার ছিল অতিরিক্ত অংশ। আমি এইবার আমার আসল ফাংশন যেখানে সেখানে চলে আসি, যেটা নিয়ে ডিসকাস করতেছিলাম। আমাদের প্রবলেমে বলেছিল এলসিজি নামে একটা ফাংশন লেখো। তাহলে নামটা দিয়েছিলাম এলসিজি, ফাংশনটা হবে এন এর উপরে চেঞ্জ হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করে নিয়েছিলাম, এই ভেরিয়েবলটা আমার লাগবে বলে আরএনজি একটা অ্যারি টাইপের ভেরিয়েবল, তার ডাইমেনশন হবে এন, আর তার প্যারামিটার এ এম এ সি দেওয়া আছে, সেই ভ্যালুটা এখানে নিয়েছি। একটা জেড এর মান আমি ইনিশিয়াল মান নিয়েছি 1 2 3, পরের বারে সে জেডটাকে ক্যালকুলেট করবে লিনিয়ার কনভেনশনাল মেথড ইউজ করে। এখানে এই জেডটা ইউজ করবে, করে নতুন জেড ক্যালকুলেট করবে, আবার পরের বার এই জেডটাকে ইউজ করে পরেরটা ক্যালকুলেট করবে, রিপিট করতে থাকবে এন টাইমস, এবং যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আরএনজির মধ্যে রাখবে, রিটার্ন করবে আরএনজি। বুঝতে পারলাম এই ফাংশনটা? এখানে কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই? ওকে, তাহলে এটাকে আমি রান করাইলাম, এলএনজিটাকে, এই ফাংশনটাকে রান করাইছি, রান হয়ে গেছে। ওকে, এইবার যদি আমি কিছু দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফাংশনের নাম দিতে হবে এলসিজি, লিনিয়ার কনভেনশনাল জেনারেটর, ব্র্যাকেটে এন এর মান আমি দিলাম এখানে 10 দিয়ে যদি রিটার্ন দেই, সে এই জায়গায় 10টা ইউনিফর্ম র্যান্ডম নাম্বার দিয়েছে, 10টা ইউনিফর্ম র্যান্ডম নাম্বার দিয়েছে। ঠিক আছে, আমি যদি এখানে 100 দেই তাহলে সে এইখানে 100টা ইউনিফর্ম র্যান্ডম নাম্বার দিয়েছে, সবগুলো 0 থেকে 1 এর মধ্যে আছে। বুঝতে পারলাম এটা? জি স্যার। ওকে, এইবার আমি আসি আমাদের অরিজিনাল শীটে যে প্রোগ্রামটা আছে, এই জায়গায় লেখা আছে z is equal to this। এইটার মানে কি? আমি এই জায়গায় দেখো আর এ যদি সিস টাইম, এটাকে যদি আমি জাস্ট রান করাই, তাহলে আমার এই কম্পিউটারের এই মুহূর্তে তার টাইম এবং ডেট কত সে সেটা বলে দিবে। যেমন সে বলে দিচ্ছে 2021 সালের মের 31 তারিখ 15:31:53, তার মানে 3:31 হয়ে 53 সেকেন্ড, আর এটা হচ্ছে +06, মানে বাংলাদেশ টাইম, সেই জন্য এইটাই সে টাইমটাকে রিটার্ন করে। আমাদের প্রথমে যে সিড ভ্যালুটা, আমি সিড ভ্যালুটা দিয়ে দিয়েছিলাম 1 2 3, আমি এই 1 2 3 না নিয়ে আমার কম্পিউটারের ওই মুহূর্তের যে টাইম, সেই টাইমটাকে নিউমেরিক্যালি কনভার্ট করা যায়। আমি যদি এটাকে অ্যাজ নিউমেরিক দেই তাহলে এই টোটাল টাইমটাকে সে নিউমেরিক্যালি কনভার্ট করবে, এবং তাকে যদি 1000 দিয়ে গুণন করি তাহলে সে একটা ইন্টিজার নাম্বার দিবে, লুকস লাইক দিস, সে এইরকম একটা নাম্বার দিবে। এই নাম্বারটাকেই প্রথমে সে সিড হিসেবে ধরেছে। ওকে, এটা নিয়ে অত কিছু চিন্তা করার দরকার নাই, ওটা না করেও আমি এখানে জেড এর একটা মান দিয়ে দিলেও সে একই কাজ করবে। বুঝতে পারলাম? ওকে, আমি এই ফাংশনটাকে রান করাচ্ছি। এইবার আমি ওই সিটটা নিয়েছি কম্পিউটারের টাইমের থেকে, সেই অনুযায়ী এলসিডি কে রান করাই নিলাম। ওকে, এবার বলেছে আমার এই জায়গা থেকে 100টা নাম্বার জেনারেট করতে হবে, 500টা জেনারেট করতে হবে, 1000 জেনারেট করতে হবে। আমি যদি U100 এটা একটা ভেরিয়েবলের নাম দিলাম, সেইখানে 100টা জেনারেট করা থাকবে, U100 100টা,
তার লিখতে হবে এলসিজি এন এর মান 100, আর ইউ 500 মানে এখানে 500টা ভ্যালু থাকবে, এলসিজি 500, সিমিলারলি 1000। ওকে, সো আমি এটাকে এক্সিকিউট করি। তার মানে আমি যদি এবার দেখি ইউ 100, তার মধ্যে 100টা ইউনিফর্ম র্যান্ডম নাম্বার থাকার কথা, এখানে 100টা আছে। আর যদি দেখি ইউ 1000, তার মধ্যে 1000টা ইউনিফর্ম র্যান্ডম নাম্বার আছে, যেটা আমাদের প্রবলেমে বলছিল রাইট এ ফাংশন টু জেনারেট ইউনিফর্ম র্যান্ডম নাম্বার and then generate 100, 500 and 1000 random numbers. ওকে, তো আমরা এই ইউ 100, 500 and 1000 এর মধ্যে র্যান্ডম নাম্বার গুলো জেনারেট করে রেখেছি। ঠিক আছে, এইবার পরের বার বলছিল ড্র হিস্টোগ্রাম অফ দিস র্যান্ডম নাম্বারস and make comments, বলেছিল হিস্টোগ্রাম ড্র করতে ব্রেক ইজ ইকুয়াল টু 10 নিয়ে। আমি এখানে একটা নতুন কমেন্ট ইউজ করেছি, আমি কমেন্টটা একটু পরে বুঝাচ্ছি, তার আগে আসতেছি। হিস্টোগ্রামের কমান্ড হচ্ছে HIST। HIST যে ভেরিয়েবলের হিস্টোগ্রাম ড্র করব সেই ভেরিয়েবলটা কমা দিয়ে, অপশনাল হচ্ছে ব্রেক ইজ ইকুয়াল টু 10, দিস ইজ অপশনাল। আমার ওখানে বলে দিয়েছে বলেই আমি ব্রেক ইজ ইকুয়াল টু 10 নিয়েছি, যদি না বলতো তাহলে এটা না দিলেও হইতো। এন্ড মেইন ইজ ইকুয়াল টু, মেইন হচ্ছে আমার হিস্টোগ্রামের টাইটেলটা কি লিখবে, গ্রাফের টাইটেল সেটা লিখবে হিস্টোগ্রাম অফ ইউ 100। সিমিলারলি হিস্টোগ্রাম, আমি এটা একটু দেখে প্রথমবার এই হিস্টোগ্রাম ইউ 100 ব্রেক 10 দিয়ে এটাকে রান করাইলাম, তাহলে সে একটা হিস্টোগ্রাম করে দিছে, দেখা যাচ্ছে? এইখানে এখানে 10টা ব্রেক, তার মানে 10টা বার নিয়ে, 10টা গ্রুপ নিয়ে সে হিস্টোগ্রাম তৈরি করেছে ইউ 100 এর। সিমিলারলি আমি যদি 500 এর ড্র করি, ইউ 500 এটা ড্র করেছে এখানে ইউ 500 এর, এবং ইউ 1000 এর ড্র করলে ইউ 1000 এর ড্র করেছে। ঠিক আছে, এটা তো দেখতে পেলাম। এবার আমি একটা নতুন কমেন্ট ইউজ করতে চাচ্ছি। এখানে যখন আমি একটা গ্রাফ করেছি, ফর এক্সাম্পল দিস ইজ ইউ 100 এর গ্রাফ করেছি, পরে আবার যখন ইউ 500 এর গ্রাফ করতে যাচ্ছি তখন আগেরটা চলে যাচ্ছে, আগেরটা থাকতেছে না। আবার তারপরেরটা করলে সেটা আগেরটা চলে যাবে, পরেরটা আসবে, লেটেস্ট গ্রাফটাই আর এর এখানে থাকে। সো আমি এটাকে চেঞ্জ করতে চাই, চেঞ্জটা করব একসাথে, আমি তিনটাই দেখতে চাই। এবং এইটা দেখার কমেন্ট হচ্ছে পার এমএফ রো ইকুয়াল টু, পার এমএফ রো, পার মানে হচ্ছে সেপারেট করা, ভাগ করা, গ্রাফ শিটটাকে আমি ভাগ করব এমএফ রো নাম্বার অফ রো এন্ড কলাম, কয়টা রো হবে কয়টা কলাম হবে। প্রথমটা হচ্ছে রো, এখানে 3টা রো হবে, একটা কলাম হবে। আমি যদি 3 আগে দেই তাহলে 3টা রো হবে, 3টা রো হবে, একটা কলাম হবে। আর আরেকটা হচ্ছে so per mf row is equal to c number of row number of column.
তার মানে 3/1 শীটটাকে ভাগ করবে। ওকে, আমি যদি এই কমান্ডটাকে এক্সিকিউট করি, এই শীটটাকে গ্রাফ শীট দিয়েছে, সেইটাকে 3/1 ভাগ করেছে। এখন প্রথম যে গ্রাফটা ড্র করব সেটা প্রথমে রাখবে, এই প্রথম গ্রাফটা সে রেখেছে। তারপরে আবার ড্র করলে পরের গ্রাফটা রাখবে, আর আরেকটা করলে এখানে 3টা গ্রাফ সে রাখবে, 3টা গ্রাফ রেখেছে। ওকে, এবার আমাদের কোশ্চেন ছিল ড্র হিস্টোগ্রাম এন্ড কমেন্ট অন দিস গ্রাফ। এই গ্রাফের উপরে কমেন্ট করতে হবে, গ্রাফের উপরে কমেন্ট করতে হবে। ওকে, কিভাবে কমেন্ট করব গ্রাফের উপরে? প্রথমটা হচ্ছে ইউনিফর্ম র্যান্ডম নাম্বারের হিস্টোগ্রাম, যেখানে র্যান্ডম নাম্বার ছিল 100টা, পরের বারে 500টা, তারপরেরটা হচ্ছে 1000টা। তিনটার মধ্যে চেঞ্জটা কি? চেঞ্জটা হলো এটা ইউনিফর্ম র্যান্ডম নাম্বার এবং তাকে 10টা ক্লাসে যখন ভাগ করা হয়েছে, প্রত্যেকটা গ্রুপে ফ্রিকোয়েন্সির সংখ্যা সমান হওয়ার কথা, প্রত্যেকটায় ফ্রিকোয়েন্সির সংখ্যা সমান হওয়ার কথা। যেহেতু ইউনিফর্ম, যখন স্যাম্পল সাইজ কম তখন এটা সমান হবে না। যদি স্যাম্পল সাইজ তার চাইতে বাড়ে, এটা সমান হওয়ার সম্ভাবনা বাড়বে, এবং স্যাম্পল সাইজ আরো বাড়লে এটা সমান হওয়ার সম্ভাবনা আরো বাড়বে। কাজেই ইউ এর 100 এর চাইতে 500 এই গ্রাফগুলো প্রায় সমান, আর 1000 তার চাইতেও আরো ইমপ্রুভ। আমরা এখন জাস্ট আরেকটু দেখানোর জন্য আমি আরেকটা গ্রাফ নিব, এই গ্রাফটাকে চেঞ্জ করে দিচ্ছি, আরেকটা গ্রাফ নিব যেখানে হিস্টোগ্রাম করব, যেমন হিস্টোগ্রাম 1000, হিস্টোগ্রাম আমি অ্যাগেন নেই, এই এমএফ রো হিস্টোগ্রাম 1000, হিস্টোগ্রাম 100, 1000। আমি নতুন একটা ভেরিয়েবল ক্যালকুলেট করতে চাই, সেটা হচ্ছে ইউ 10,000, ইউ 10,000। এইখানে তার মানে ইউ 10,000 যেটা, সেটার মধ্যে 10,000 অবজারভেশন আছে। আমি সেইটাকে এইবার যোগ করতে চাচ্ছি। সো প্রথমটা হচ্ছে 100 অবজারভেশন নিয়ে, পরেরটা 1000 নিয়ে, তারপরেরটা হচ্ছে 10,000 নিয়ে। এবং এখানে 10,000 নিলে দেখা যাচ্ছে ফ্রিকোয়েন্সির সংখ্যা প্রায় সবগুলোতেই সমান, এর মধ্যে ভেরিয়েশন খুব কম, তাই না? তার মানে স্যাম্পল সাইজ যত বাড়বে, জেনারেটেড র্যান্ডম নাম্বারটার ইউনিফর্মিটি তত বাড়বে। হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। বুঝতে পারলা গ্রাফটা? জি স্যার। জি স্যার। তার মানে আমাদের যদি স্যাম্পল সাইজ বাড়ে তাহলে এটা ইউনিফর্মিটিটাও বাড়বে। বাড়বে। এবার নেক্সট হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম ছিল যে কলমোগ্রাফ স্মিরনফ টেস্ট করে ইউনিফর্মিটি টেস্ট করা। সেটা কমেন্টটা হচ্ছে ks.test, কলমোগ্রাফ স্মিরনফ টেস্ট। যেটাকে টেস্ট করব সেই ভেরিয়েবলের নাম, আর এইখানে হচ্ছে পি ইউনিট,
কিসের জন্য টেস্ট করব? কোন ডিস্ট্রিবিউশনের? ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের সিডিএফ পি এর সঙ্গে আমরা এটাকে তুলনা করব, সেই জন্য ব্র্যাকেটে ইনভার্টেড কমার মধ্যে পি ইউনিট লিখতে হবে। ওকে, পি ইউনিট লিখতে গেলে সো আমরা এই জায়গাতে পি ইউনিট কথাটা লিখে দিব। সো ফার্স্টের বার টেস্ট করতেছি 100 কে, এটাকে যদি এক্সিকিউট করা যায় তাহলে কি আসে? কেএস টেস্ট, এটা এক্সিকিউট করলে দিস ইজ কল্ড ওয়ান স্যাম্পল কলমোগ্রাফি স্মিরনফ টেস্ট। ডাটা হচ্ছে U100, ডি এর মান দিস, পি ভ্যালু হচ্ছে 0.37, তার মানে আমরা এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আসছে সেটাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, সিমিলারলি পরেরটাকে যদি টেস্ট করি 500 কে টেস্ট করলে সেটা পি এর মান আরো বৃদ্ধি পেয়েছে। যদি 1000 কে টেস্ট করি সেটার জন্য পি এর মান দিয়েছে, তার মানে এর প্রত্যেকটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থেকে আসছে। বুঝতে পারলাম এই পর্যন্ত? জি স্যার। কারো কোনো প্রবলেম আছে? এই প্রবলেম স্যার ওই জায়গাটা একটু বোঝায় দেন তো, ওই যে পি এর মান মানে পি ভ্যালুর মান তো ধীরে ধীরে বৃদ্ধি পাইছে। আচ্ছা, পি এর মান বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে এটা যত বেশি ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের কাছে যাবে পি এর মান তত বাড়তে থাকবে। আর যদি পি এর মান কমে তার মানে হচ্ছে তখন তো আর এটা ইউনিফর্ম হবে না। যেমন যদি আমরা এন এর মান যদি ছোট নেই তাহলে পি এর মানও কমে আসবে। ঠিক আছে, জি স্যার। তুমি টেস্ট করে দেখতে পারো। এন এর মান একবার 100 নিলা, এন এর মান 10 নিয়ে দেখো, এন এর মান 10,000 নিয়ে দেখো, যত ইউনিফর্মের কাছে যাবে পি এর মান তত বাড়বে। আর যত ইউনিফর্ম থেকে ডেভিয়েট হবে পি এর মান তত কমতে থাকবে। জি স্যার। ওকে, এইটা না বোঝার কেউ আছো কি? বুঝতে পারোনি এরকম কেউ আছো? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, আমি আবার স্লাইডে ব্যাক করতেছি। তাহলে আমি প্রবলেমটা আরেকবার পড়ি। আমাদের প্রবলেমটা বলেছিল রাইট এ ফাংশন নেমড LCGN টু জেনারেট n ইউনিফর্ম র্যান্ডম নাম্বার বাই ইউজিং লিনিয়ার কনভেনশনাল জেনারেটর ফর m is equal to this, a is equal to this and c is equal to this। আমরা এই ফাংশনটা লিখছি এই ভ্যালুটা ইউজ করে। ইউজ LCN ফাংশন টু জেনারেট n is equal to 100, 500 and 1000 uniform random number. Next we have generated this random number, right? And then draw a histogram of the generated uniform random numbers with break is equal to 10 and comment on them. আমরা হিস্টোগ্রামটা জেনারেট করেছি এবং সেখান থেকে কমেন্ট করেছি। কমেন্টটা কি? যদি n এর মান বৃদ্ধি পেতে থাকে তাহলে হিস্টোগ্রাম ইউনিফর্মের ডিস্ট্রিবিউশনের মতো হবে, n এর মান যত বাড়বে তত ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের কাছাকাছি হিস্টোগ্রামটা হবে। And then test for uniformity of the generated numbers using Kolmogorov Smirnov test. আমরা Kolmogorov Smirnov টেস্ট করেছি এবং দেখেছি যে জেনারেটেড র্যান্ডম নাম্বার গুলো Kolmogorov Smirnov টেস্টকে অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, এখানে কমেন্ট গুলো শিটে লেখা আছে। দ্য পি ভ্যালু, এটা দেখে নিতে পারবা। ওকে, হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। তো 1 নম্বর প্রবলেমটা আমরা করতে পারবো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ আজকেই ইনশাআল্লাহ। আজকে কম্পিউটারে নিজে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা যে খুব সহজ লাগবে। আর যদি কোথাও বুঝতে না পারো, নেক্সট ক্লাসে আমি সেটা ডিসকাস করব। আমি এখন 2 নম্বর প্রবলেমটা ডিসকাস করতে চাচ্ছি। 2 নম্বর প্রবলেমটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? দেখা যাচ্ছে? जी सर। Okay, problem number 2. Assume x, that is x a random variable, -5 to 10. X এর মান -5 থেকে 10 এর মধ্যে থাকে। Follows normal distribution with mean 3 and variance 4, মানে সিগমা হচ্ছে 2। তার মানে x একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা -5 থেকে 10 এর মধ্যে আছে, তার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নরমাল, মিন হচ্ছে 3, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2। Calculate the density function of x at interval 0.1. 0.1 ইন্টারভেল নিয়ে ডেনসিটি ফাংশন ক্যালকুলেট করতে হবে। বি তে হচ্ছে প্লট দ্য নরমাল পিডিএফ অফ এক্স, এই পিডিএফটার প্লট করতে হবে। সি তে হচ্ছে জেনারেট 1000 র্যান্ডম অবজারভেশন ফ্রম নরমাল ডিস্ট্রিবিউশন, compute the summary statistics and draw histogram of the generated observation and comment. পরেরটা হচ্ছে আমাকে 1000টা অবজারভেশন জেনারেট করতে হবে এবং তার সামারি স্ট্যাটিস্টিক্স ক্যালকুলেট করতে হবে এবং হিস্টোগ্রাম করতে হবে এবং তার উপরে কমেন্ট করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর প্রবলেম। ওকে, তো আমি এই 2 নম্বর প্রবলেমটা আবার আর এ যে ডিসকাস করতে চাচ্ছি। আরে এবার আমি 2 নম্বর প্রবলেমটা ডিসকাস করব। 2 নম্বর প্রবলেমের প্রথমে ছিল x ইজ এ র্যান্ডম ভেরিয়েবল, সেটা হচ্ছে -5 থেকে 10 পর্যন্ত। আমি এক্সটাকে x এর ভ্যালুগুলো দিয়ে নিচ্ছি। আমি ধরে নিলাম x একটা সিকোয়েন্স -5 থেকে শুরু হয়ে 10 পর্যন্ত এবং ইন্টারভেল হচ্ছে 0.1। 0.1 পর পর সে ভ্যালু দিবে। এটা আমি জাস্ট আমার নিজের ইচ্ছা মতো দিয়ে নিচ্ছি। এই ভ্যালু তুমি কমায় বাড়ায় দিতে পারো, কোনো প্রবলেম নাই। এটার উপরে ডিপেন্ড করবে পরের ফিগারটা। ওকে, তার মানে এক্স যদি এই কমেন্টটা ইউজ করি, তার মানে এক্স একটা সিকোয়েন্স হবে, তার ছোট মান শুরু হবে -5 এর থেকে ম্যাক্সিমাম 10 এবং 0.11 ইন্টারভেল করে। তার মানে প্রথম মানটা হবে -5, তারপরে এটা হবে -4.9, 4.8 এরকম। ওকে, দেখি এক্স এর মান কি দিয়েছে। এক্স এই তো প্রথম মান ছিল -5, তারপরে হচ্ছে -4.9, 1 ইন্টারভেল করে এবং ম্যাক্সিমাম 10 পর্যন্ত সে ভ্যালুটা দিয়েছে, এক্স এর ভ্যালুগুলো দিয়েছে। এইবার বলছে পিডিএফ অফ এক্স। পিডিএফ হচ্ছে ডি নর্ম, ডেনসিটি মানে হচ্ছে ডি নর্ম, তাই না? আমরা আর এর প্র্যাকটিক্যাল ক্লাসে দেখেছিলাম কোন ডিস্ট্রিবিউশনের নামের আগে ডি থাকলে ডেনসিটি ফাংশন দেয়, টি থাকলে সিডিএফ দেয়, আর আর থাকলে র্যান্ডম নাম্বার দেয়। র্যান্ডম নাম্বার। ডি নর্ম মানে হচ্ছে ডেনসিটি ফাংশন অফ নরমাল ডিস্ট্রিবিউশন। যদি এখানে পি লিখতাম, পি নর্ম, তাহলে হয়তো সিডিএফ অফ নরমাল ডিস্ট্রিবিউশন। আর যদি আর ইউজ করতাম, আর নর্ম, তাহলে হয়তো র্যান্ডম নাম্বার অফ নরমাল ডিস্ট্রিবিউশন। রাইট? মনে আছে? স্যার। তাহলে এইবার ডি নর্ম মানে হচ্ছে ডেনসিটি ক্যালকুলেট করবে, ভেরিয়েবলটা হচ্ছে এক্স, আর ওই ডেনসিটি যে ডিস্ট্রিবিউশনটা নিবে তার মিন হচ্ছে 2, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2। ওকে, এইটাকে ক্যালকুলেট করে সে রাখবে pdf.x নামে ভেরিয়েবলের মধ্যে। আমি এটাকে যদি এক্সিকিউট করি, তাহলে pdf.x এর মধ্যে এই ভ্যালুগুলোর করেসপন্ডিং ডেনসিটি ক্যালকুলেট করেছে। ওকে, এবার যদি আমরা দেখি pdf.x, তাহলে x এর পিডিএফ গুলো এখানে দেখা যাচ্ছে। x এর পিডিএফ, এই যে প্রত্যেকটা ভ্যালুর করেসপন্ডিং পিডিএফ সে ক্যালকুলেট করেছে। আমি যদি একটা প্লট করি, x এর ভ্যালু
এবং করেসপন্ডিং পিডিএফ দ্য প্লট এই কমেন্টটা দিলে সে তার প্লটটা দেখাবে। দিস ইজ লুকস লাইক নরমাল, রাইট? এক্স তার ডেনসিটি, দেখতে এটা সিমেট্রিক। ঠিক কি? জি স্যার, অবশ্যই। বুঝতে পারলা? জি স্যার। ওকে, নেক্সট প্রশ্ন ছিল আমাদের, নেক্সট প্রশ্ন ছিল এক্স জেনারেট করতে হবে, এক্স জেনারেট করতে হবে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে। নরমাল ডিস্ট্রিবিউশন থেকে 1000 এক্স জেনারেট করব র্যান্ডম ভেরিয়েবল, যার মিন মিউ আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2। তাহলে সেটা হচ্ছে, আমি ধরে নিলাম নর এক্স, এটা শুধু এক্স ধরলেও হয়তো কোনো অসুবিধা ছিল না। আর নর্ম 1000, তার মিন হবে 3, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে 2। ওকে, এটা যদি ক্যালকুলেট এক্সিকিউট করি, তাহলে এই যে নর এক্স এর মধ্যে 1000 ভ্যালু আছে, এখানে 1000 ভ্যালু আছে, যেটা নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে, যার মিন 3 আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 2, মিন 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 2। তারপরে বলছিল ক্যালকুলেট দ্য সামারি অফ এক্স। জাস্ট এই কমেন্টটা যদি লিখি সামারি ভেরিয়েবলের নাম, তাহলে সামারি স্ট্যাটিস্টিক্স দিবে। সামারি নিচে কি মিনিমাম মান, যার স্পিকারটা অন করা আছে একটু অফ করে দাও তো, কার স্পিকার থেকে যেন একটা সাউন্ড আসতেছে। সামারি স্ট্যাটিস্টিক্স দিলে মিনিমাম ফার্স্ট কোয়ার্টাইল, মিডিয়ান, মিন থার্ড কোয়ার্টাইল এন্ড ম্যাক্সিমাম, এই যে 1000টা অবজারভেশন জেনারেট করা হয়েছে, সেই জায়গা থেকে সে সামারি স্ট্যাটিস্টিক্সটা দিয়েছে। ওকে, আমি যদি এই সামারি স্ট্যাটিস্টিক্সটা দেখি, তাহলে এইটার মিন হওয়ার কথা ছিল কত? আমরা জেনারেট করছি নরমাল ডিস্ট্রিবিউশন থেকে, যার মিন ছিল 3, এখানে মিন হয়েছে 2.93। 2.93 মানে 3 এর কাছাকাছি, তাই না? 3 এর কাছাকাছি। ওকে, নেক্সট বলেছে ড্র হিস্টোগ্রাম অফ দ্য জেনারেটেড এক্স। আমি যদি হিস্টোগ্রাম করতে চাই, তাহলে কমান্ডটা হবে HIST নর এক্স, তার মানে HIST, আর যেটার মধ্যে ভেরিয়েবল গুলো জেনারেট করে রেখেছি নর এক্স। সো দিস ইজ দ্য হিস্টোগ্রাম। সে এই হিস্টোগ্রামটা দিচ্ছে, হিস্টোগ্রাম। তার মানে এইবার যদি এই হিস্টোগ্রাম দেখে কমেন্ট করতে হয়, তাহলে কমেন্ট কি করব, যে হিস্টোগ্রামটা দেখতে সিমেট্রিক, তার মানে এটা নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে, দিস ইজ লুকস লাইক সিমেট্রিক, নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে, এবং এর মিন মানে সেন্টার ভেরি ক্লোজ টু 3, মানে অ্যাপ্রক্সিমেটলি 3, এটা 3 এর কাছাকাছি হচ্ছে তার মিন। ওকে, তার মানে এই জায়গা থেকে আমরা এই কমেন্টটা করতে পারি যে জেনারেটেড ডাটাটা নরমাল ডিস্ট্রিবিউশন থেকে আসছে। ঠিক আছে, বুঝা গেল? জি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকো তো ভালো। তো আমি এইবার একটা 3 নম্বর প্রবলেম যেটা, সেইটার একটা সলভ করার জন্য দিচ্ছি তোমাদের। আমি এই জায়গা থেকে বের হচ্ছি। এটা 2 নম্বর প্রবলেমটা আমরা করলাম। এবার 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেমে বলেছে আমাদের 2 নম্বর প্রবলেমে নরমাল ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট করেছিলাম, এইটা নরমালের পরিবর্তে পয়সন ডিস্ট্রিবিউশন থেকে, নরমালের পরিবর্তে পয়সন ডিস্ট্রিবিউশন থেকে জেনারেট করতে হবে এবং আগের কাজগুলো করতে হবে। তুমি যদি 2 নম্বরটা বুঝে থাকো, 3 নম্বরটা করতে পারবা। এইখানে শুধুমাত্র নরমালের জায়গায় পয়সন হবে, ডিপ ওএস হ্যাঁ, ডিপ পয়েস আর আর পয়েস। পয়েস। হ্যাঁ, এইটা বাসাতে প্র্যাকটিস করবা, এটা আমি করাবো না। 3 নম্বরটা আমি
এটা তোমরা 3 নম্বরটা বাসাতে প্র্যাকটিস করবা, এরপরেরটা আমি করাবো নেক্সট ক্লাসে। ওকে, এটা বাসাতে প্র্যাকটিস করে দেখবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তোমরা তো এখন দেখতেছি 28 জন আছো, তাই না? আমাকে দিয়ে সো তোমরা একটু বলো তো এই ক্লাসের প্রবলেমটা কি হলো, মানে বুঝতে অসুবিধা অথবা ধরতে অসুবিধা, এরকম কি অসুবিধাটা কি হয়? স্যার কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা হয়নি? না স্যার। কে বলছো? স্যার আমি তানজিম। তানজিম, তার মানে বুঝতে পারছো তুমি? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কেউ আছো কি কোনো অসুবিধা হয়েছে বলতে পারো এরকম? কারো কোনো অসুবিধা হয় নাই? আর একজনও বলতে পারতেছো না কি সমস্যা হয়েছে তোমার? স্যার এগুলো সহজ জিনিস স্যার, আমার কাছে মনে হয়। ওই জন্য কারো সমস্যা হয়নি? জি স্যার। আচ্ছা, গুড। যদি সমস্যা না হয়ে থাকে তাহলে আমরা কন্টিনিউ করব, আমাদের প্র্যাকটিক্যাল গুলো আমরা এইভাবেই করব, কিন্তু কাজ হচ্ছে তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। আমার জি স্যার। শীটের মধ্যে কোড দেয়া আছে, কোড গুলো তোমরা বাসাতে প্র্যাকটিস করবা। আমরা স্টেপ বাই স্টেপ এই প্রবলেম গুলো একটা একটা করে সলভ করব, ঠিক আছে? জি তো স্যার। আজকে তাহলে যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমি এখানে স্টপ করব। কোনো কোশ্চেন আছে কারো? জি স্যার। কি বলো? স্যার আমরা 4th ইয়ারে উঠবো কবে? তোমরা ফোর্থ ইয়ারে উঠবা তোমাদের আগের 4th ইয়ার শেষ হইলে, ওরা যখন শেষ হবে তারপরে তোমরা উঠবা। স্যার এইভাবে ঘরে বসে থাকতে আর ভালো লাগতেছে না। কেন ঘরে বসে থাকবা কেন? কত কিছু করার আছে না, সময়টার কাজে লাগাও। খেলাধুলাও তো করা যায়। সময়টাকে কাজে লাগাও, কম্পিউটারে কোর্স করো, ইংলিশ শিখো, অন্যান্য কত কিছু অনলাইনে অনেক ফ্রি কোর্স আছে, সেগুলা করো। সময়টাকে কাজে লাগাইতে থাকো, বিশেষ গাইড পড়তে থাকো, চাকরির জন্য চেষ্টা করতে থাকো। তোমাদের তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি হবে, অতটা হোপলেস হওয়ার কিছু নাই। খুব বেশি লস যায় নাই তোমাদের, বুঝছো? তোমাদের যতটুকু লস গেছে সামনে 4th ইয়ার ফাইনাল ইয়ার এর অনেকটাই কভার করা যাবে। কিন্তু অনেকেই আছে, অনেক ইউনিভার্সিটি আছে তারা আরো অনেক পিছিয়ে আছে আমাদের, তাই না? তবে যতদূর সম্ভব ইউনিভার্সিটি খুব তাড়াতাড়ি শুরু হবে, অ্যাটলিস্ট অনার্স মাস্টার্স এর পরীক্ষা তাড়াতাড়ি শুরু হবে। অনার্স মাস্টার্স এর পরীক্ষা হলে তারপরে তোমাদেরও একটা পরীক্ষা বা কিছু হবে, কাজেই খুব বেশি দিন নাই। তোমরা প্রিপারেশন নিতে থাকো পরীক্ষার জন্য। স্যার আমার একটা ঠিক আছে? প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার আপনি যখন থিওরি ক্লাস করাইছিলেন আমার একটা ক্লাস মিস গেছিল, এটা হচ্ছে মন্টু কার্লো মেথড। ওইটা হ্যাঁ। স্যার একদিন যদি সামারি করতেন ভালো হতো। আচ্ছা, তুমি শীটটা দেখো, যদি বুঝতে না পারো আমি মন্টে কার্লো মেথড একদিন এই প্র্যাকটিক্যাল ক্লাসের মধ্যে কোনো একদিন ডিসকাস করব। জি স্যার। তুমি কে বলছো? স্যার মাহিম। মাহিম, গুড। আচ্ছা, তুমি আমাকে স্মরণ করাই দিও, আমি কোনো একদিন এটা নিয়ে ডিসকাস করব, তোমাকে বুঝাই দিব, ঠিক আছে? তো এখন তোমাদের কাজ হচ্ছে আমি আজকে যে প্র্যাকটিক্যাল গুলো ডিসকাস করলাম এগুলো অবসর টাইমে বাসায় কম্পিউটারে প্র্যাকটিস করে দেখা, বাসায় কম্পিউটারে প্র্যাকটিস করে দেখবা, তাহলে তুমি আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারবা। ওকে, তো আজকে পর্যন্ত থাক, তোমরা ভালো থাকো সবাই, আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম।
ইসলাম। Recording